আচ্ছা, আজকে দেখলাম ইরানের প্রেসিডেন্ট তার পুরা কমিটি সহ মরে গেছে। ফরেন মিনিস্টার আরো ভাইস প্রেসিডেন্ট না কে কে যেন মরে গেছে। সকালবেলা দেখলাম, আমার প্রথমে নিউজটা ফেক নিউজ মনে হচ্ছিল, পরে দেখি হুম। যে না, সব জায়গায় সেম নিউজ। এখন মানে কি মনে হচ্ছে, ইজ ইট সাম অ্যাটাক বাই ইসরায়েলিস অর ইউএসএ, নাকি এটা জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট? আমার আমার প্রথমে মনে হয়েছিল ইসরায়েল হবে, বাট হুম। আলটিমেটলি চিন্তা করে দেখলাম জিনিসটা ইজ নট ইসরায়েল। বিকজ তোরা পা- হুম। এসব প্রক্সি ওয়ারের বা মিডল ইস্টার্ন ঝামেলার মধ্যে তোর মেইন প্লেয়ার ইরানের সাইডের থেকে হচ্ছে তোর ডেফিনেটলি ইরানের চিফ রিলিজিয়াস অফিসার বা মানে তোর কি জানি বলে, আয়াতুল্লাহ আল খামেনি। আয়াতুল্লাহ। হ্যাঁ, তো ইরানে আয়াতুল্লাহ হুম। হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো প্রেসিডেন্ট আসুক আলটিমেটলি তো রিলিজিয়াস কাউন্সিলের যে হেড আয়াতুল্লাহ, ওর কথায় হুম। মোটামুটি আলটিমেট ডিসিশন গুলো নেওয়া হয়। প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার, প্রেসিডেন্ট, দেয়ার ইম্পর্টেন্ট ডেফিনেটলি, বাট দে আর জাস্ট লাইক ওয়ান হেড, ওয়ান র্যান্ডম হেড অফ দ্য অর্গানাইজেশন। এই হেডটা কাটলে আরেকটা হেড খুবই তাড়াতাড়ি চলে আসবে। এটা খুব একটা ইরানের খুব একটা বেশি ক্ষতি হবে না, অ্যাটলিস্ট ইন দ্য ইসরায়েলি প্যালেস্টাইন কনটেক্সট। আরেকটা আরেকটা প্লেয়ার যাকে অ্যাসাসিন করা খুবই ইম্পর্টেন্ট হবে, যে ইরানিয়ান যে রেভলিউশনারি গার্ড, বেসিক্যালি যে হুম। ইরানিয়ান যে মিলিটারি যেটা ইজ ইন চার্জ অফ প্রক্সি ওয়ার্স পুরো রিজনে, বা পুরো রিজনে অন্যান্য দেশের সাথে যুদ্ধ করা, অন্য দেশের সাথে স্পাইটাই করা এন্ড হুম। এভরিথিং। ওইটার হেড, ওইটার যে আর্মিটা, ওটা হচ্ছে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড। ওদের হেডটাকে ডিক্যাপিটেট করা, বা ওদের হেড মানে ওদের যে ইম্পর্টেন্ট জেনারেল, ওদেরকে মেরে ফেলাটা ডিক্যাপিটেট আরো করা হবে? ইম্পর্টেন্ট। ডিক্যাপিটেট করতে হবে কেন? ওদের জেনারেল আইসি স্টাইল, ওদের জেনারেল গুলাকে সরায় দেওয়ার আরো ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট গত 5 থেকে 6 বছরের পরপর দুইটা ইরানিয়ান রেভলিউশনারি গার্ড হুম। আই থিঙ্ক অ্যাসাসিনেট হয়েছে। একটা ছিল ফার্স্টে বাই ট্রাম্প, হুম। আই থিঙ্ক, আই ডোন্ট নো। একটা ছিল সিরিয়াতে, আরেকটা ছিল, তো দুইটাই মনে হয় সিরিয়াতে, আই ডোন্ট নো। ও, একটা ছিল হুম। ট্রাম্পের সাথে, একটা ছিল ওয়াজ ডান বাই ট্রাম্প, ট্রাম্পের টাইমে। আর রিসেন্টলি যেটা হয়েছিল হচ্ছে সিরিয়াতে অ্যাটাক হয়। সো আই ডোন্ট থিঙ্ক এটা নেসেসারিলি, এত লাভ নাই এটা, কারণ একটু যদি ইন্টেলিজেন্স হুম। পায় মানে ইসরায়েলের এগেনস্টে যে ব্যাকল্যাশটা আসবে, ইটস নট ওয়ার্থ ইট, টু বি অনেস্ট। বাট টাইমিংটা খুব কনভেনিয়েন্ট না, মানে ইসরায়েলের সাথে অ্যাটাক করলো, তারপর মানে এই যে প্যালেস্টাইন ইসরায়েল ওয়ার হচ্ছে, তারপর ইউএস এর সাথেও ঝামেলাটা গ্রো করতেছে, এই টাইমেই মানে এই জিনিসটা হইলো, পুরা রেজিম সহ মরে গেল একটা ফ্লাইটে। মানে টাইমিংটা হুম। তোর, টাইমিংটা আসলে, হ্যাঁ ট্রু, হুম। টাইমিংটা অনেক সেন্সিটিভ ছিল। কিন্তু হুম। শাফি যেটা বলতেছিল যে ইরানের যে টোটাল সিস্টেম, মানে সুপ্রিম লিডারের মাধ্যমে, আয়তুল্লাহ আল খামিনির মাধ্যমে হুম। হুম। টোটাল সেট আপটা করা। বাট ইব্রাহিম রাইজি মানে যে প্রেসিডেন্ট মারা গেছে, আচ্ছা। হি ওয়াজ সাপোজ টু বি দ্য নেক্সট সুপ্রিম লিডার কিন্তু শাফি। সো এখানে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস ও অ্যানালাইসিস তাই করার নাকি? আছে। তা তো জানতাম না। বিকজ আয়তুল্লাহ আল সুপ্রিম খামিনি কিন্তু লিডার এজ ইন? অলমোস্ট ইজ ও অলমোস্ট মানে 19 ইয়ার্স ওল্ড আই থিঙ্ক, ঠিক আছে? আয়াতুল্লাহ যে সাকসেসর, ও ও মারা গেছে? আয়তুল্লাহর সাকসেস এক্স্যাক্টলি, মানে ওকে হুম। সাকসেসর বলতে তো এখানে তো এমন না যে যে তার ছেলে সাকসেসর হবে বা সে না, বাট নেক্সট চুজ ইন করে লাইন যাবে, আর বাট কি। নেক্সট ইন লাইন পোটেনশিয়াল ছিল ইব্রাহিম রাইজি, মানে যে মারা গেছে প্রেসিডেন্ট। এবং ওয়াও। যার কারণেই মানে এটা অনেকে হয়তো প্রেডিক্ট করতে পারে যে এর পিছনে কোনো কনস্পিরেসি কাজ করতেছে কিনা, বিকজ উনি যে স্টেপ গুলা নিছে, প্লাস তোর ইলেকশনটা ওয়াজ অলসো নট ট্রান্সপারেন্ট নাকি, উনি যখন লাস্ট টাইম ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট। হ্যাঁ, সো হ্যাঁ। ওনার ভিতরে ওই স্বপ্নটাও ছিল যে উনি হয়তো রিপ্লেস করতে পারবে, হুম। যে হুম। আয়তুল্লাহ আল খামেনি সুপ্রিম লিডারের বয়স হয়ে গেছে। এবং যখন তোর ইসলামিক রেভলিউশনটা শুরু হয়, যে মুভমেন্টটা 1979 আই থিঙ্ক, তখন কিন্তু আয়তুল্লাহ আল খামেনির নেতৃত্বে এই ইব্রাহিম রাইজি মানে যে প্রেসিডেন্ট, সে কিন্তু তখন প্রোটেস্ট করছে, মানে তার পক্ষে হয়ে, মানে তখন ওই সময় যে রেভলিউশনটা হয়েছে ওখানে পার্টিসিপেট করছে। পরে উনি বিচার বিভাগে ছিল। সো বিচার বিভাগ অনেক ইনফ্লুয়েন্সিয়াল একটা জায়গা ইরানের মতো, মানে ইরান পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনে। সো ওই জায়গা থেকে ও দিনে দিন 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 পাওয়ারফুল হয়েছে, এবং হি ওয়াজ এ পোটেনশিয়াল ক্যান্ডিডেট টু বিকাম এ সুপ্রিম লিডার ইন ইরান। সো যার কারণে এটা অনেকে অনেক কনস্পিরেসির কথা বলতেছে, বাট আমি যতটুকু মানে বিভিন্ন দেশের মিডিয়া নিউজ দেখে আমার যে ধারণাটা পাইলাম সেটা হচ্ছে ওয়েদার অনেক ফগি ছিল, খুবই থিক ফগ। যার কারণে ওর যে কনভয় ছিল আরো যে দুইটা হেলিকপ্টার, তাদের কিন্তু কিছু হয়নি, দে সার্ভাইভড। বাট ওরটা ক্র্যাশ করছে, মানে ওখানে উদয় যেটা বলি, ভাইস প্রেসিডেন্ট ছিল না, ওখানে ছিল হুম। ফরেন মিনিস্টার, এটা হুম। গভর্নর, আয়তুল্লাহ আল খামেনি, আর সম্ভবত 4-5 জন অফিসিয়াল ক্লার্ক বা মানে ইম্পর্টেন্ট অফিসিয়াল ছিল। এটা হচ্ছে ওরা আজারবাইজানে গেছিল একটা ড্যাম উদ্বোধন করতে, দুই দেশের প্রেসিডেন্টই ছিল, মানে অফিসিয়াল মানে স্টেট ভিজিট ছিল আর কি।
ওখান থেকে ফিরে আসার সময় ওয়েদার কন্ডিশন, মানে রেস্কিউ টিম পর্যন্ত তোর গতকালকে পর্যন্ত বের করতে পারে নাই কিন্তু রেস্কিউ টিম। সো ওয়েদার হুম কন্ডিশন খুবই খারাপ, ট্রেন হওয়ার চান্সেস অনেক বেশি। এবং ওনাকে যে চপারটা ক্যারি করতেছিল, ইটস 40 ইয়ার্স ওল্ড, 40 বছর পুরনো চপার, যখন শাহার আমলে কেনা আর কি আমেরিকা থেকে। হুম হুম ঠিক হুম আছে, হুম বাট অনেকেই বলতেছে যেটা মেনটেন করে নাই 40 বছরের একটা মেশিন, তো তুমি তো ট্রাস্ট করতে পারো না একটা প্রেসিডেন্টের কনভয়তে, রাইট? হুম হুম তো এটা কিভাবে, মানে অনেকেই বলতেছে টেকনোলজি বা ইরান স্যাংশনের পরে ওইভাবে টেকনোলজি আপডেট করতে পারে নাই, বাট ইরান আবার তো অ্যাটমিক বোমে অনেক আগায় গেছে, রাইট? মানে নিউক্লিয়ার এনার্জি বলি বা আমরা যাই বলি। বাট এই জায়গাগুলোতে কিন্তু অনেক একটা, যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এটা মোস্ট প্রবাবলি এটা অ্যাক্সিডেন্ট, আমার যেটা ধারণা, তাহলে হুম এটা খুবই স্যাড। মানে ইরান একটা প্রক্সি ওয়ার চালাচ্ছে এই রিজিয়নে। ইরানের নিজের প্রেসিডেন্টের সিকিউরিটি এত দুর্বল কেন হবে? ওই চপারের ম্যানুফ্যাকচারিং যদি হয়ে থাকে, মানে এটা তো হুম। আগে থেকে অনেক বারবার টেস্ট মানে করা উচিত। এই এই কারণেই মানে আমার কাছে মনে হচ্ছে মানে ইজন্ট ইট ভেরি কনভেনিয়েন্ট যে এই জিনিসগুলো এত ইজিলি পোর্ট্রে করা যাচ্ছে, যে ইরানের নিজেরই প্রেসিডেন্টের সিকিউরিটি নাই, প্লাস মানে এতগুলো ঝামেলায় ওরা জড়ায় গেছে, প্রক্সি ওয়ার টোয়ার চালাচ্ছে, তারপর মাঝে মাঝে সবাইকে ইয়া দিচ্ছে, ধমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে, এই সময় প্রেসিডেন্টটা মরে গেল, মানে কেন জানি মানে ইটস নট অ্যাডিং আপ আর কি আমার কাছে। আই ডোন্ট নো, মেবি বাট আই যদি মাইট বি কনস্পিরেসি রং। থাকে ওইটাও কিন্তু, দ্যাট অলসো শোজ দ্য উইকনেস অফ ইরানিয়ান সিকিউরিটি সিস্টেম। কারণ হুম তোর হুম যদি কেউ ডিসলয়াল থাকে বা তুই যদি একটা কনস্পিরেসি করতে হয়, তোর তো একটা মানে অনেক বড় চ্যানেল মেনটেন করতে হবে। সো প্রেসিডেন্টের আশেপাশে হুম এরকম ডিসলয়াল হওয়ার চান্সেস খুবই কম, বিকজ ইরানিয়ান রেভলিউশন গার্ড থেকে শুরু করে যারাই সিকিউরিটি ফোর্সেস আছে, মানে দে আর ভেরি লয়াল টু দ্য সিস্টেম, মানে পুরো সিস্টেমের উপর, অ্যাডমিনিস্ট্রেশনের উপর। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে ইসরায়েল হুম কিন্তু এরকম ধরনের অ্যাসাসিনেশন করলে দে হুম লিভ জাস্ট ইনাফ এভিডেন্স, বুঝছস? um and when they leave just enough evidence they do it because ওরা চায় যে যারা এটা নিয়ে গবেষণা করবে, দেন অ্যাটলিস্ট ইরানিয়ানরা যখন এটা নিয়ে গবেষণা করবে, ওরা আলটিমেটলি ওই কনক্লুশনে আসে যে ইসরায়েল ডিড দিস, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অলসো অ্যাবাউট সেন্ডিং আ মেসেজ সেন্ডিং যে পাওয়ার প্রজেকশন যেটাকে তোমরা বলে আর কি। নিজেদেরকে এত প্রক্সি ওয়ার করবা, এত কিছু মনে করো, আমরা তোমাদের প্রেসিডেন্টের মতো মানুষকে হাতে। সো ওরা দে লিভ ইনাফ এভিডেন্স, বাট আবার কখন অফকোর্স রিয়েল লাইফে বা কখনো মিডিয়ার সামনে জীবনে অ্যাডমিট করে না। ওদের অফিসিয়াল পলিসি হচ্ছে না, ডিনাই করে আমাদের কোনো হাত নাই, কিন্তু দে জাস্ট ইনাফ এভিডেন্স রেখে দেয়। সো এখন পর্যন্ত অলমোস্ট 24 আওয়ার্স হয়ে গেছে, এখন পর্যন্ত যদি কোনো এভিডেন্স আসেনি, আর ইরানও যদি সেন্স পায় সাথে সাথে দে বাই দ্য ওয়ে, এটা ইট হ্যাপেন্ড উইদিন দ্য ইরানিয়ান টেরিটরি অলসো। সো এখানেও একটা মেসেজ আছে যে এক্স্যাক্টলি। টেরিটরিতে যখন অন্য কেউ যদি কিছু করতে যায় বা ওরকম কোনো এক্সটার্নাল থ্রেট থাকে, সেখানে অনেক অ্যালার্ট, মানে মানে হ্যাঁ, নিজের টেরিটরিতে হয়েছে। সো আর ইউজুয়ালি জায়গাটাও এতক্ষণে খুবই। ইরানের অ্যাকিউজেশন করতে হলে ইরান অ্যাকিউজ করে ফেলতো, ইরান অ্যাকিউজ করে টোরে অলরেডি মানে যা যা রেডি করে করে ফেলতো। হয়তো এভিডেন্স এখন আসে নাই, উদয় গিভ ইউ মানে দ্য বেনিফিট অফ দ্য ডাউট। কিন্তু আমার মনে হয় না, বিকজ প্রেসিডেন্টের মতো মানুষ মারা ইটস নট ওয়ার্থ ইট এই ক্লাইমেটে। বাট হু নোস, লেটস সি। আই হ্যাভ সিন দ্য ওয়েদার, টু বি অনেস্ট, মানে অনেক বাজে ওয়েদার, মানে ফগি থাকলে তোর হেলিকপ্টার যদি আসলেই 40 বছরের পুরনো হয়, মানে হুম হুম অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস আর ভেরি নর্মাল আর কি। হুম বাকি দুইটা হ্যাঁ চপারের কিন্তু কিছু হয় নাই এখন। আর যদি মানে কনস্পিরেসি পিছনে ভিতরে থাকেও, মেবি উই উড নেভার নো। আর না জানতে পারলেও এটাও ধরে নিতে হবে যে এটাও হয়তো তার সিকিউরিটির উইকনেস ছিল বলেই পারছে, তাই না? যদি কোনো ধরনের হ্যাঁ, মানে কিছু এটা তো হয়েও ইনসাইড থাকে। জবই হবে, বিকজ একটা মানে চপার যদি মানে মাল ফাংশন করে রাখে অলরেডি ওই ইয়ার জন্য, বাট ট্রিপের জন্য, শাফি, মানে তাই না? ইব্রাহিম রাইসি অনেক মানে ওয়েস্টের জন্য অনেক চিন্তা ভাবনার জায়গা নিছিল আর কি, মানে উনি হ্যাঁ যখন হ্যাঁ পাওয়ারে আসছেন, দেন এখনো পর্যন্ত যেহেতু উনি মানে রিপ্লেস করার চান্স ছিল সুপ্রিম লিডারকে, হুম হুম। আলটিমেটলি তার আদেশে ইরানিয়ান সিস্টেমটা চলতো আরো মেবি নেক্সট 10 to 20 ইয়ার্স। ও এত পাওয়ারফুল ছিল। আমি যতটুকু জানি হি ওয়াজ অলসো ভেরি আনপপুলার, বিকজ তোর ভেরি ইরানে যে আনপপুলার, হ্যাঁ, ট্রু। ইরানে যে এতদিন প্রোটেস্ট টোটেস্ট হয়েছে, সব ওর এগেনস্টে, হ্যাঁ। শিওর ও মানে এত প্রোটেস্ট কিন্তু ওর ওর পলিসি গুলোর জন্য হয়েছে, ওর আন্ডারে হুম হয়েছে। সো অনেক মানুষ, আমি যা দেখলাম রিপোর্টে, গার্জিয়ান অনেক মানুষ সেলিব্রেট করছে যে ও মারা গেছে, and they started celebrating with fireworks which is crazy. Officially এখন 5 ডে mourning period বলছে, but অনেক মানুষ সেলিব্রেট করতেছে। মানে তুই তুই ইনস্টাগ্রামে কমেন্ট টমেন্ট দেখে অনেক মানুষ বলবে যে নো ইরানিয়ানস আর মোর্নিং, দিস ইজ আ। না, আমি লিটারালি যে ডর্মে থাকি, মনে কর এখানে ফিল্ড উইথ ইরানিয়ান পিপল। হুম বা হুম আমাদের লাইফ টাইমে অনেক যত ইরানিয়ান মানুষের সাথে পরিচিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে যারাই আছে, ওদের একরকম রিয়াকশন আমি দেখছি। আবার আমাদের দেশে কিছু মানুষ আবার আবেগে দেখা যাচ্ছে অন্যভাবে একটা রিয়াকশন আর কি।
ইরানকে যারা মুসলিম লিডারের মানে মুসলিম ওয়ার্ল্ডের লিডার হিসেবে কনসিডার করে এরকম অনেক। বাট ইরান যে মাঝে মাঝে অনেক ব্লাফ কল করে, ইরান যে মাঝে মাঝে অনেক একটা স্ক্যাম চালায়, এটাও অনেকে কিন্তু বুঝতে পারে না, মানে ইটস পলিটিক্যাল হুম জায়গাগুলো থেকে। বাট ইব্রাহিম রাইসি ওয়াজ এ বিট অফ এক্সট্রিম ছিল। যতগুলো ইরানিয়ান প্রেসিডেন্ট ইভেন আমি আমার লাইফ টাইমে দেখছি, বোঝার পর থেকে উনি একটু বিট অফ এক্সট্রিম ছিল আমি বলবো, বিকজ আই থিঙ্ক ওর প্ল্যানই ছিল যে ও সুপ্রিম লিডারকে রিপ্লেস করতে হলো তো দেখাতে হবে সিস্টেমকে আরো মানে, হুম মানে কি বলবো এটা মানে, মানে স্টেটে একটা টেরর তৈরি করা আর কি মানুষকে। বিভিন্ন সময়ে যে প্রোটেস্ট হয়েছে এবং আসলেই অনেক ইরানিয়ানরা কিন্তু হ্যাপি, মানে হুম হুম সেলিব্রেট করতেছে, বিকজ ওরা মানে হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছে ওদের উপরে, ওরা দেশ ছাড়তে হয়েছে, এক্সাইলে আছে, বা হুম হুম ইরানের ভিতরে অনেক মানুষ কিন্তু মারা গেছে প্রোটেস্ট করতে যেয়ে। হুম। এবং আমি ওয়ান মোর আমি থিং। জার্মানিতে যে কয়জন হুম, ইরানিয়ানকে চিনি সবার স্টোরিতে দেখছি সেলিব্রেট করতেছে, মানে উইচ ইজ আমিও আমাদের ভেরি যতজনকেই চিনি সারপ্রাইজিং। অনেকে। মানে হিউম্যান লেভেলে চিন্তা করলে যে তোমার মৃত্যুতে যদি মানুষ সেলিব্রেট করে, মানে তাহলে সারা জীবন করলাটা কি, না, মানে এখন what- তুই যদি কারো কাছে ডিক্টেটর থাকিস তাহলে সে হ্যাঁ একভাবে তার ইমোশনটাকে দেখাবে, তুই যদি কারোর হুম কাছে রুলার ভালোবাসার মানুষ হিসেবে থাকিস সে একভাবে দেখাবে, আবার যদি কেউ ভয় পায় তোকে সে আরেকভাবে দেখাবে তোর প্রস্থানটাকে, তাই না? তো এটা হুম আসলে মানে আমরা অনেকগুলো পার্ট দেখতে পারতেছি, বিকজ আমরা অনেক পার্সিয়ান পিপলের সাথে কানেক্টেড। হুম সো ট্রু। এটা অনেকে হয়তো দেখতে পারতেছে না, তারা এক সাইডই দেখতেছে হয়তো, বাট আসলে নর্থ আমি কোরিয়াতে তোমরা দেখি কিম জং উনের জন্য হুম অনেক কান্নাকাটি করে না, বাট আসলেই কি কান্নাকাটি মন থেকে হুম করে নাকি ভয় ভয় পেয়ে করে? ভয়ের মধ্যে করতেছে, ইউ ক্যান টেল দ্য ডিফারেন্স। হুম, ইউ ক্যান ট্রু। টেল দ্য ডিফারেন্স। কিন্তু ওই বাংলাদেশের অনেকে বলছে যে তোমরা এই প্রেসিডেন্টের মৃত্যুতে কাঁদতেছো, হি ওয়াজ এ শিয়া, হুম, মানে শিয়ার মৃত্যুতে কেন কাঁদতেছো? ওইখানে আরেকটা অ্যাঙ্গেল আছে, ও শোনো। শিট। হ্যাঁ, এখানে আরেকটা অ্যাঙ্গেল আছে, ইরান তো যে শিয়া কান্ট্রি, তাই না? হুম। হুম, শিয়া মেজরিটি কান্ট্রি। সো ওই অ্যাঙ্গেলও একটা ব্যাপার ছিল। যাই হোক। বাট বাট ইরানের জন্য এটা আসলে একটা ইটস ভেরি ব্যাড টাইম আমি বলবো, বিকজ এরকম হুম একটা প্রক্সি ওয়ারের টাইমে নিজের প্রেসিডেন্ট সেটা মানে একটা অ্যাক্সিডেন্ট হোক আর যাই হোক, সেটা সিকিউরিটি সিস্টেম বা নিজের টোটাল ইনফ্রাস্ট্রাকচারকে দেখায় দেয় যে তুমি আসলে কতটুকু মানে পিছনে পড়ে আসো টেকনোলজিক্যালি মেবি। একটা প্রেসিডেন্ট কেন 40 ইয়ার্স ওল্ড চপারে চড়বে, মানে এটা কিভাবে সম্ভব? এটা তাও আবার আমেরিকাতে তৈরি। সেই জিনিসগুলো হয়তো ওভারলুক করছে বা বেশি কনফিডেন্স ছিল হয়তো, হইতে হ্যাঁ, পারে। মানে মেল ফাংশনই হবে, মানে ধর কোনো একটা মিস্টেক হয়েছে ওই হুম ফ্রন্টে। কিন্তু আজারবাইজান তো টেনশনে পড়ে গেছে যে কি হলো, আমাদের সাথে দেখা করে যাওয়ার সময় না, অ্যাক্সিডেন্টটা হইলো এটা। ইরান আর আজারবাইজানের ভালো রিলেশনশিপ। হ্যাঁ, দে হ্যাভ ভেরি গুড রিলেশন, সেই জন্যই তো গিয়েছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আম, কিন্তু ওই দিক দিয়ে আবার আইসিসি তোর অ্যানাউন্স করছে, দেখছো যে নেতানিয়াহু আর হামাসের লিডার দুইজনের এগেনস্টে ওরা ওয়ারেন্টের ইস্যু করার জন্য রিকোয়েস্ট করবে আর কি। সো দ্যাট ইজ পার্ট অফ দ্য, ওরা প্রসিকিউটর যারা আইসিসির, ওরা অলরেডি হুম। অ্যানাউন্স করে ফেলছে যে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট দুইজনের জন্য, হামাসের লিডার আর নেতানিয়াহুর জন্য ইয়া করবো। এখন ইসরায়েল তো খুবই চেতা। মানে কার কাছে করবে এটা? আইসিসি ইয়েতে। যে প্রসেস আছে তোর, মানে একটা হুম। জুডিশিয়াল প্রসেসে তো প্রসিকিউটর থাকে না। ও আচ্ছা, আইসিসি মানে এত বড়, ও আচ্ছা, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কথা বলতেছিস তুই? না, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ক্রিমিনাল ও আচ্ছা, কোর্ট। ক্রিমিনাল কোর্ট, আচ্ছা আইসিসি, তো হ্যাঁ বুঝতে ওইখানে পারছি। নেতানিয়াহুকেও একজন ক্রিমিনাল হিসেবে ইয়ে করছে নাকি? এক্স্যাক্টলি, ক্রিমিনাল হিসেবে হুম প্রসিকিউটররা হুম মানে হেডলাইনে এমন দেখা, এখন এমন বলতেছে যে এমন ভাবে হুম প্রেজেন্ট করতেছে যে অলরেডি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, বাট দ্যাটস নট দ্য কেস। অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করবে, এটার ইন্টেনশনটা মানে মানে প্রসিকিউটর, মানে তোর তো আলটিমেটলি জাজের কাছে যেতে হবে, জাজ আলটিমেটলি ওয়ারেন্ট তো তোর জাজ ইয়া করবে, ইস্যু করবে ইস্যু ভার্ডিক্টটা, করবে। হ্যাঁ। সো বাট প্রসিকিউটর উইল রিকোয়েস্ট ফর ইট, অলরেডি অ্যানাউন্স করে ফেলছে। তো জিনিসটা ইন্টারেস্টিং, ইসরায়েল তো খুবই চেতা, আর নেতানিয়াহু অনেকদিন ধরেই এটা নিয়ে টেনশনের মধ্যে আছে। সো বেসিকলি আইসিসির ওয়ারেন্ট যদি ইস্যু করা হয়, এটার মানে যে তোর আইসিসি কনভেনশন বা আইসিসির জুরিসডিকশন যেসব কান্ট্রিজ ফলো করে বা যেসব কান্ট্রিজ অ্যাবাইড করে, ওইসব কান্ট্রিজে নেতানিয়াহু যদি কখনো ট্রাভেল করে, অবভিয়াসলি ইসরায়েলে কেউ ওকে অ্যারেস্ট করবে না। ধর লেটস সে ইস্যু, মানে অ্যারেস্ট ওয়ারেন্ট অলরেডি ইস্যু হয়ে গেছে, ইসরায়েলে তো ওকে কোনো অ্যারেস্ট করবে না। বাট ধর ফর সাম রিজন নেতানিয়াহু তো সাউথ আফ্রিকাতে গেছে ফর ইনস্টেন্স, হারার ইয়া করতে কোনো একটা কনফারেন্সে, সাউথ, ওই 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 ওয়ারেন্টটা যদি ইস্যুড থাকে, তখন সাউথ আফ্রিকার পুলিশের রাইট আছে ওকে অ্যারেস্ট করে জেলে ঢুকানো। সো হুম একটা লিডারের এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু হওয়া মানে বিগ বিগ থিং আর কি আইসিসি লেভেলে। এরকম অনেক কয়েকটা আফ্রিকান লিডারও আছে, ওদের এগেনস্টে এ ধরনের ওয়ারেন্ট ইস্যু টিস্যু হয়েছে, এন্ড দেন দে গট
আম, মানে এইটা অ্যারেস্টেড। আমার হ্যাঁ, বাট এটা নেতানিয়াহুর ক্ষেত্রে কতটুকু বাস্তবায়ন হবে আমি জানি না, বাট আমার কাছে কেন জানি মাঝে মাঝে মনে হয় এইগুলো বানানো হয়েছে ডেভেলপিং কান্ট্রিগুলো, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর লিডারগুলোকে সাইজ করার জন্য অনলি। এক্স্যাক্টলি মানে এটা দেখা এক্স্যাক্টলি। যাবে ফার্স্ট ওয়ার্ল্ডের কাউকে কেউ টাচ করবে না, বাট ইটস অনলি না। অ্যাপ্লাইজ ফর ফর দ্য পোর কান্ট্রিজ হুম, লিডার আর কি। হুম। না, এটা ভালোই। সত্যি কথা। আলটিমেটলি এতদিন তো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বা যাদের এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু হয়েছে সবগুলো ধর থেকে আফ্রিকান লিডার্স বা ডেভেলপিং কান্ট্রি, ওদের এগেনস্টে, ওদেরকে লাইনে রাখার জন্যই। আলটিমেটলি কোনো ডেভেলপ কান্ট্রিজ খুবই কবে, আই থিঙ্ক একটা পয়েন্টে আমেরিকান সোলজারদের এগেনস্টে বা আমেরিকান কিছু বুশের এগেনস্টে, আই ডোন্ট নো, বাট কিছু আমেরিকান সোলজারদের এগেনস্টে মানে আইসিসিতে মনে হয় ট্রাই করা হয়েছিল, but ওটা বেশি দূর আগায় নাই। সো জিনিসটা খুবই ইন্টারেস্টিং যে হাউ ইন্টারন্যাশনাল ল ইজ সেট আপ টু, কি বলবো, be dis to be set up to discriminate against developing countries rather than developed countries. ওইটাই আর কি, মানে এখন আসলে পৃথিবীটাই মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো একটা স্ক্যাম চালাচ্ছে আর কি। সিস্টেমে ওই 10% যারা রুল করতেছে 90%কে, হুম ওরাই হুম, বিভিন্ন ভাবে আর কি বিভিন্ন জিনিস বানায় বানায় হুম হুম। মানুষকে বিজি রাখতেছে। So, তুমি এটা নিয়ে চিন্তা করো আর হুম, কি। দিন শেষে ট্রু। এটা দিন শেষে সবকিছু স্ক্যাম, ব্যাংকিং সিস্টেম স্ক্যাম, এই ওয়ার্ল্ড পলিটিক্স সিস্টেমটা একটা স্ক্যাম, এভরিথিং আমাদের তো মানে বাংলাদেশে টার্নস আউট টু বি স্ক্যাম বাংলাদেশে সামহাউ। অনেকগুলা ব্যাংক দেখি নাই হয়ে যাচ্ছে। ইসলামিক একটা ব্যাংক আছে আইসিসিবি ব্যাংক নাকি, ওটা দেখলাম তালা টালা মারা, ওটা গ্রাহকের জামানত ফেরত দিতে পারতেছে না and তো জানি না কি মানুষজন হয়েছে। ঋণ নিয়ে টাকা পয়সা ফেরত না দিলে ওটা বন্ধ হয়ে যাবে ব্যাংক। হ্যাঁ, আইসিসিআইবি, ও আইসিসিআইবি শেট, সামথিং এটা তো লাইক। ভালো, এটা তো মানে ইসলামিক সোশ্যালিস্ট ব্যাংক নাকি, না ওইটা না। হ্যাঁ, ওইটাই হবে, দেখো কে আছে হয়তো পিছনে, কোনো এক রাঘব বোয়াল থাকবে, সে ব্যাংকটাকে লন্ডন নিয়ে চুষে কেসে ছেড়ে দিবে। হুম, মানে ডলার মাঝে নাই মাঝে বুঝছো। কিছু ব্যাংক, বাংলাদেশের কিছু ব্যাংক দেখলে মনে হয় কি এই ব্যাংকটা বানানো হয়েছে কাউকে লোন দেওয়ার জন্য, ওকে লোন দেওয়ার পরে শেষ, ব্যাংক কার্যক্রম মোটামুটি শেষ হয়ে গেছে আর কি। ব্যাংকের ইস্যুতে তোর মানে এখন কিন্তু ডলার নাই দেশে আলটিমেটলি। হুম আমরাই তো এলসি করার ট্রাই করতেছি, আমরা বারবার কত ঝামেলা হচ্ছে, টিন আছে বিন আছে, আমার আমদানিকারক লাইসেন্স আছে, তারপরে আমি একটা এলসি খুলতে গেলে ডলার নাই, বাট আবার দেখা যাচ্ছে আলাদাভাবে ডেকে বলতেছে যে 117 টাকার ডলার, ব্যাংক যেটা দেখাচ্ছে সেটাই বলবে 125 টাকা দেন, তাহলে একটা একটা এলসি হয়তো 5,000 ডলারের খুলে দেওয়ার চেষ্টা করব, কথাটা বুঝ। হুম মার্কেটে ডলার নাই, ডলারের রেট ফিক্সড করা 117 টাকা, কিন্তু আবার ওই ব্যাংক থেকেই কোনো না কোনো ব্যাংক থেকে তোকে বলবে যে আলাদা একটা মানে ব্যাক চ্যানেল দিয়ে তোকে 125 টাকায় ডলার দিবে। দেশের যে স্মল মিডিয়াম বিজনেসগুলো এরা কই যাবে? অনেক বিজনেসম্যানরা কিন্তু ইম্পোর্ট করতে পারতেছে না ঠিক মতো, বিজনেস হুম ডিসরাপ্টেড হচ্ছে কারণ ব্যাংকে ডলার নাই। ব্যাংকগুলো বড় বড় মাফিয়ারা খেয়ে ফেলতেছে। অনেকে যে ব্যাংক ঋণ নিয়ে ঋণ খেলাপি দিনের পর দিন, অনেক বড় বড় লোনের কথা বলতেছি। বাংলাদেশের মানুষ হয়তো রিসেন্টলি আমাদের একজন মানে ইউটিউবার হয়তো মানে ব্লগ করে, ওদেরও দেখলাম একটা ইস্যুতে যে ব্যাংক ঋণ নিয়ে ফেরত দিতে পারে নাই, এন্ড দেন ব্যাংকের থেকে নোটিশ পাঠাইছে, তারপরে আবার কি 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 যেন হয়েছে আর কি। সো এই যে ব্যাংকের থেকে মানুষ এটা খুব ঋণ নেয়, এত ভগ কেন, মানে নিউজটা কি কি জানা হয়েছে নোটিশ? না যেহেতু জিনিসটা নিয়ে আমি ক্লিয়ার না, আচ্ছা আচ্ছা, তুই ব্যাংক কি ঋণের রাফসান যে দা ছোট ভাইয়ের কথা রাফসানের, বলতেছিস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যেহেতু জিনিসটা এখনো, হুম বাট যেটা বোঝা গেল যে ওর ফ্যামিলি একটা ব্যাংক ঋণ নিছে, হুম বাট হুম ওরা টাইম মতো দেয়নি বলে ট্রাস্ট ব্যাংক থেকে আবার ওদেরকে নোটিশ পাঠানো হয়েছে। আবার দেখা যাচ্ছে যে ট্রাস্ট ব্যাংক কিন্তু হুম আবার আর্মিদের ব্যাংক। সো হিজ ফাদার ওয়াজ আই থিঙ্ক আর্মির কোনো পার্সোনাল ছিল। সো যে জিনিস দেখে ওরা ঋণটা নিছে, ওরা হয়তো শোধ করে নাই, তারপরে নোটিশ দিছে বা যাই হয়েছে, এটা নিয়ে একটা অনেক বড় রিপোর্ট হয়েছে, বাট মূল কথাটা ওইটা না, মানে 3 কোটি টাকা বা 10 টাকা হইলেও ব্যাংক ঋণ তো ব্যাংক ঋণ, সেটা দেশের মানুষের উপরই যে পড়বে। হুম বাট হুম এই যে দিনের পর দিন আমাদের এই যে ব্যাংক ঋণটা নেওয়া সহজ বা এটাকে টাকাটাকে হোল্ড করে ঘোরানো যে সহজ, এই যে হোল্ড করে যারা মানিটার অ্যাক্সেস আছে যাদের কাছে, তাদের কাছে আমি কোনো পার্টিকুলার নিয়ে বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে যাদের কাছে এই যে মানির অ্যাক্সেসটা আছে, যে ইচ্ছা করলে হুম ব্যাংক থেকে 2-3 কোটি টাকা ঋণ নিয়ে নিতে পারে, সে যেভাবে ঋণটাকে ডিফল্ট করতেছে, ওখানে আমার স্মল মিডিয়াম কর্পোরেশনের মানুষ 5,000 টাকার 10,000 টাকার এলসি খুলতে পারতেছে না, একটা প্রোডাক্ট আনতে পারতেছে না। এটা তো অনেক হুম। বড় ডেঞ্জারাস সিচুয়েশন না রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের ডলারগুলো গেল কই তাহলে। তোরা কিছুদিন আগে ন্যাশনাল ব্যাংকের নিউজ পড়ছিলি? হ্যাঁ, ন্যাশনাল ব্যাংকের যে নিউজটা ছিল, খামে সাংবাদিককে টাকা দেওয়া শুরু করছে হ্যাঁ, সো নাস্তা। ন্যাশনাল ব্যাংকের স্টোরিটা হচ্ছে ইটস ওয়ান অফ দ্য মোস্ট, এক সময় ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ব্যাংকস ছিল বাংলাদেশে, অনেক বাংলাদেশের পায়োনিয়ারিং ব্যাংক ছিল, আই থিঙ্ক 1980s এ ট্রু।
খোলা হয়েছিল, they were doing very well. ইভেন And ওদের রেমিটেন্স কালেকশনেও এটা বলে রাখা ভালো যে ন্যাশনাল ব্যাংক ওয়াজ হুম, ভালো পারফর্ম করছে। আচ্ছা। অনেকদিন ভালো, বাট ওদের পতনটা শুরু হয়েছে 2008-9 পর থেকে। হুম আম, মানে ইমিডিয়েট 9 পর থেকে না, বাট 9 পর কিছু চেঞ্জেস হয়েছিল। হুম and তোরাই বুঝে নেন 2008-9-তে বাংলাদেশে কি চেঞ্জ হয়েছে, বাট 2008-9 পর যে চেঞ্জেস হয়েছে তার সাথে ব্যাংকের যে স্ট্রাকচারটা বা ব্যাংকের যে ওনারশিপ, ওটাতে অনেক চেঞ্জ হয়েছে অ্যাপারেন্টলি। 2009-এর পর একটা একটা ফ্যামিলি আছে, সিকদার গ্রুপ। ইটস এ ফ্যামিলি ওন বিজনেস। সিকদার গ্রুপ নাকি কিছু মানে অ্যাগ্রেসিভ বিজনেস প্র্যাকটিসেসের থ্রুতে ইভেনচুয়ালি হুম ন্যাশনাল ব্যাংকের মেজরিটি শেয়ার হোল্ডারটা, আলটিমেটলি মেজরিটি শেয়ার হোল্ডার হয়েছে। এন্ড ওরা যা তার লোন নেওয়া শুরু করছে এক পর্যন্ত, মানে নিজেরা তো লোন নিছে, এবার ওদের বন্ধু বান্ধব। এন্ড ইট ইজ মানে অনেক অনেক প্রথম আলোতে অনেক পেপারে পড়লাম যে মানে সিকদার ফ্যামিলি তোর আওয়ামী লীগের সাথে অনেক ক্লোজ, বা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ, আই থিঙ্ক সিকদার ফ্যামিলির কিছু মেম্বার আওয়ামী লীগের যুবলীগের ক্যাডার ট্যাডারও ছিল এক সময়, আই এম নট শিওর এক্স্যাক্টলি, বাট এই ধরনের কিছু কানেকশন পাইছি। বাট হুম বেসিক্যালি তোর এরকম ওনারশিপ নেওয়ার পর অনেক সিগনিফিকেন্ট অ্যাবিউস হয়েছে। অ্যান্ড ওভার টাইম অনেক সময় মানে খুবই বাজে অবস্থা হয়েছে ডেপোজিটের। বাংলাদেশ ব্যাংকও দেখছে যে ইনাফ ডেপোজিট থাকা দরকার, ডেপোজিট ছিল না। বাংলাদেশ ব্যাংকে আবার একবার নোটিশ দিছে, ওই নোটিশের এগেনস্টে ওরা আবার কিছু একটু মেজার নিছে, বাট আবার ঠিক একই অবস্থা। মানে তো ইটস লাইক মানে দুজন হ্যাঁ, দুজনকে এই করতেছে, বাট টাইমটা চলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, বাট বাংলাদেশ ব্যাংক খুব একটা মানে অফিসিয়ালি ইয়া করাটাই মানে দে ডিডন্ট ট্রাই টু অ্যাকচুয়ালি স্টপ দেম। আবার কিছু ওদের মধ্যে কিছু থ্রেশহোল্ড ছিল যে এই টাকার বাইরে তুমি লোন দিতে পারবে না, বা তারপরে ওরা লোন দিছে। বাংলাদেশ ব্যাংক জানতো যে ওরা এত টাকা থ্রেশহোল্ডের উপর লোন দেওয়া দিছে, বাট এটার মানে বাট এটা নিয়ে বাংলাদেশ কোনো ব্যাংক কিছু করে নাই। তো খুবই বাজে ওভারসাইট, মানে ওভারসাইটের খুবই বাজে অবস্থা। তো লাস্ট যেটা নিউজ দেখলাম যে ওরা খুব মানে মানে একটা খারাপ সিচুয়েশন, এখন নতুন একটা সিইও আসছে বা ম্যানেজিং ডিরেক্টর আসছে। লেটেস্ট নিউজে যা দেখলাম যে বাংলাদেশের ওরা একটা নিউজ কনফারেন্স করতেছিল, তো অনেক মানে ডেইলি স্টার থেকে তারপর বিভিন্ন বিভিন্ন নিউজ পেপার থেকে অনেক সাংবাদিক প্রেজেন্ট ছিল। অ্যান্ড হুম অ্যাপারেন্টলি ওই কনফারেন্সে তোর যে ম্যানেজিং ডিরেক্টর, ও এসে খুব একটা কথাবার্তা বলেনি, ও জাস্ট এসে বলছে যে আমার যাইতে হবে, আমার বাংলাদেশ থ্যাংক ইউ আপনারা আসেন, আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মিটিং আছে, আই হ্যাভ টু গো। করে ওরা হুম নাকি খাবারের প্যাকেট দিছে, বুঝছো, এনভেলপও না, খাবারের প্যাকেট দিছে সব জার্নালিস্টদেরকে, আপনারা নিউজ কনফারেন্স সব একটু খাবার নেন। মানে খাবারের প্যাকেটের ভিতরে নাকি 5 নাকি 6 হাজার টাকা ছিল সব 10,000 জার্নালিস্টদের। করে টাকা হুম, ছিল 10, সাংবাদিকদের, হ্যাঁ। মানে তো যাওয়ার আগে নাকি বলছে আমরা বলছে হোপফুলি আপনার ন্যাশনাল ব্যাংক নিয়ে একটু ভালো ইয়া করবেন, যে ভালো কভারেজ দিবেন। মানে আল্লাহ। ফার্স্ট অফ অল মানে হু দ্য ফাক। দেশের পরে দেশের মানুষ জার্নালিস্টরা কি এটা নিয়ে নিউজ করে না এরপরে, নাকি কি হয়েছে করছে তো, এরপরে? ওনারা ফাটায় আবার নিউজ করছে, ডেইলি স্টাররা তো উড়াই ফেলছে। মানে সবাই অনেক বেশ কয়েকটা বিজনেস ইনসাইডার, ডেইলি স্টার, মাই গড, হু প্রথম কামস আলো। আপ উইথ দিস আইডিয়াস মানে? দ্যাটস মাই কোয়েশ্চেন, যে বাংলাদেশে এই লেভেলের মানে ঘুষ জার্নালিস্টদেরকে বাই অফ করে জিনিসপত্র হয়, বাট এই লেভেলের এই আইডিয়াটা কার ছিল যে তুমি নিউজ কনফারেন্স কতটা মানে ডিরেক্ট ক্যাশ গুনে স্টুপিডিটি দিতে, ছিল। যে ডিরেক্ট ক্যাশ গুনে দাও জার্নালিস্টদেরকে। ডিরেক্ট ক্যাশ করে দাও? মানে ওদের কাছে একটা মেসেজ আছে যে জার্নালিস্টরাও এইভাবেই মনে হয় মানে এথিক্যালি এইভাবে ড্রেন হয়েছে যে এটা অনেকেই রিসিভ করবে, বা দুই একজন হয়তো আসলে এরকম আছে জার্নালিস্টদের ভিতরেও, না, যার অফকোর্স কারণে আমরা, আছে, বাট কিন্তু হয়তো দুই একজন যদি ঠিকই ঘুরে দাঁড়াইছে আমি কিন্তু। যদি ব্যাংকের হেড হইতাম, আমি জাস্ট কয়েকটা জার্নালিস্ট বা কয়েকটা পেপার যেগুলোকে আমি বাই অফ করতে হুম পারতাম ওগুলাকে টার্গেট করতাম। আমি এরকম ব্ল্যাঙ্কেট ক্যাশ গ্রাউন্ড দিতাম রিপোর্ট না করে নিতে কনফারেন্স। হবে তাই? হ্যাঁ, আমি এরকম 20 জন আসছে, 20 জন রিপোর্টার, 20 জনকে টাকা দিয়ে দিচ্ছি, 20 জনের মধ্যে তো একজন তো তোর মানে তো যেটা বুঝছিস বলতেছিলাম আর কি, এটাই আর কি, যে পাওয়ারফুল মানুষজন এই পলিটিক্যাল ছত্রছায়া, এটা যে যাই বলুক, যেটা রাজনৈতিক দলগুলো বলি বা যারা পাওয়ারে থাকে তাদের দায়বদ্ধতা নিয়ে এটা অনেকভাবে বলার চেষ্টা করে অনেকে, বাট এটা কোনোভাবেই পলিটিক্যাল মানে সহানুভূতি বা পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্স ছাড়া এই কাজগুলো করা সম্ভব হয় না। কারণ আমরা যদি দেখি প্রত্যেকটা ব্যাংকের কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা জামানত রাখার কথা, 400-400 কোটি টাকার মতো। তো একটা ব্যাংকের যদি একটা জামানত রাখে সে, ওই ব্যাংকের ওই থ্রেশহোল্ডটা তো বাংলাদেশ ব্যাংকের কাছে থাকে থাকে না, যে এই হুম, থ্রেশহোল্ডটাকে ক্রস করতে দিব না, বা এই থ্রেশহোল্ড ক্রস করলে আমি, দেখা যায় যে ওই টাকা আবার নিয়েও নিতে পারে, বুঝছিস, বিভিন্ন স্কিম দেখায়, জামানত ডিপোজিট টাকা আবার নিয়ে নেয়, ওই যে পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্স পায়, পলিটিক্যাল সহযোগিতা পাচ্ছে। মানে এটাতে আমাদের দেশের ওভারঅল বিজনেস থেকে শুরু করে ওভারঅল যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে, মানে যেখানে রাষ্ট্র কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ, সেখানে রাষ্ট্রের থেকে যে বিনিয়োগটা নিয়ে একটা ব্যাংক থেকে একটা, আমি মনে করি বাংলাদেশে যদি 100টা ছেলের উপরে একটা ব্যাংক ইনভেস্টমেন্ট করে, ওখান থেকে 80টা বের হয়ে আসবে সাকসেসফুল হয়ে।
20টা আমার চলে যেতেই পারে এদিক ওদিক। বাট এইভাবে মানির অ্যাক্সেস তাদেরকে দেয় নাই। মানির অ্যাক্সেস শুধুমাত্র সোসাইটিতে পাওয়ারফুল যারা আছে, তাও বাংলাদেশের ক্ষেত্রে মানে খুবই সিলেক্টিভ কিছু কংগ্লোমারেট আছে যারা ব্যাংকগুলো থেকে, মানে তুই ব্যাংকে টাকা রাখা মানে দেখা যাবে তুই ইদার বেক্সিমকোর কাছে টাকা রাখতেছিস অথবা দেখা যাবে এসালামের কাছে টাকা রাখতেছিস, মানে এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কাছে। আসলে ব্যাংকের কাছে আছে কিনা তার কোনো গ্যারেন্টি নাই, কারণ এইসব বিজনেসম্যানদের গ্র্যান্টার আবার কিন্তু বাংলাদেশ ব্যাংক। সো এরা যাই হোক, অনেকে বলে যে তারা কর্মসংস্থান সৃষ্টি করে, কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করছো একটা টাইমে, তার মানে তো এই না যে ইউ আর গোয়িং টু মানে পুরো ডিস্ট্রয় দ্য হোল ইকোনমি। এইভাবে লোন নিয়ে নিয়ে বিদেশে টাকাগুলো চলে যাচ্ছে। মাঝে তো একবার না কোর্ট মানে থেকে রুল করছে শাফি, তো কোর্ট থেকে রুল করছে যে এসালমের যে ব্যাংক যে ইস্যুগুলো ছিল ওটার উপরে কেউ তদন্ত করতে পারবে না। একটা জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, মানে ক্লেম টু বি ইন্ডিপেন্ডেন্ট, সেই জুডিশিয়ারি থেকে এই ধরনের ভার্ডিক্ট কিভাবে দেয় যে একটা মানে যেখানে তার নামে মানে বিভিন্ন ব্যাংক লোনের যে অসামঞ্জস্যতা আছে সেটার উপরে কেন ইনভেস্টিগেশন করা যাবে না। মাঝে আসছে বাংলাদেশ ব্যাংকে কোনো সাংবাদিক ঢুকতে পারবে না। আমি বলছি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক কেন ঢুকতে পারবে না? ট্রান্সপারেন্সির জায়গায় সাংবাদিক, হ্যাঁ হয়তো ব্যাংকে সাংবাদিকের কোনো কাজ নাই, সাংবাদিক তো তোমার অ্যাকাউন্টেবিলিটি, যে রাষ্ট্রের টাকাগুলো এই ব্যাংক এখান থেকে সেন্ট্রালাইজ হচ্ছে। আচ্ছা, তো রাফসান দা ছোট ভাইয়ের ব্যাপারে যে কন্ট্রোভার্সিটা হয়েছে, এটাতে হুম। তোদের মতামত কি? আমার মতামত বলবো কি, জিনিসটা আসলে অনেকগুলো সোশ্যাল অ্যাঙ্গেল আছে সাথে। আমি আই ক্যানট জাম্প ইনটু এ কনক্লুশন। অনেকগুলো সোশ্যাল অ্যাঙ্গেল আছে কি, যেমন অনেকের একটা পার্টির বক্তব্য বলি যে বাবার ঋণ কেন ছেলের ঘাড়ে যাবে। এখন আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে দেখি যে আসলে বাংলাদেশের মানুষ যে ঋণ খেলাপি হয় বা বাংলাদেশের মানুষ যে ঋণগুলা নেয়, বিদেশের ব্যাপারটা আলাদা, কিন্তু বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্টটা তার ছেলে মেয়ে বা পরিবারের উপরই বেশি হয়। তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় যে একটা ঋণ চলতেই পারে, একটা বিজনেসের একটা ঋণ থাকতে পারে, ব্যাংক ঋণ, কিন্তু সেইটাকে এত বড় ইস্যু না করে যে রাফসান গাড়ি কিনে দিছে বা কেন কিনে দিছে, এইভাবে ইস্যুটা না করেও করতে পারতো যে রাফসানের ঋণটা না, রাফসানের বাবার এই ঋণটা শোধ করতে হবে। সো অডিয়েন্সের একটা দায়িত্ব আছে যে এটাতে তুমি হাইপ হচ্ছ, বাট রাফসানের বাবাও একদিক থেকে 3.5 কোটি টাকার উপরে তার ঋণ জমছে পেনাল্টি সহ। সো এটা কিন্তু ক্লিয়ার করে না, হুম এটাও পিপলস মানি, এটাও মানুষের মানি। হুম কিন্তু মানে রাফসান যে রেসপন্সটা নিয়ে আসছে আর কি, আমার ওইটা আমার কাছে মনে হচ্ছে যে মানে কাকে, এটা তো ফুড ব্লগিং না, তাই না? এখানে একটা প্রপার ব্যাংকিং ইস্যু, এখানে লিগাল ইস্যু আছে, এখানে প্রপার মানে এক্সপ্লেনেশন দিতে মানুষকে পারে। তো যা তা বলে ইমোশনাল উল্টাপাল্টা কথা বলে তো খাওয়াইলে তো হবে না, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমার একটা রাফসান। ল জানা দরকার এখানে। ধর ধর আমার বাবা 3 কোটি টাকা লোন নিছে ব্যাংক থেকে। তো হুম। লফুল্লি কি ওইটা আমার দায়িত্ব যে আমি আমার মানে ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারো একজনের ফেরত দিতে হবে ওই টাকাটা, নাকি এটা শুধু আমার বাবারই দায়িত্ব মানে ল না, তোর ওয়াইজ? ল যেটা বলে, তোর বাবাকে হুম যখন লোন দিছে ব্যাংক, তখন হুম হুম তার কিছু জিনিস মর্টগেজ করা লাগে। মানে তাকে কোলাটেরাল। যখন লোন দিছে, তাকে হুম তোর এই যে তোর জমি হতে পারে, তোর বাড়ি হতে পারে, তোর আবার মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, এইটার এগেনস্টে কিন্তু ব্যাংক লোন দেয়। যে আমি এটা হুম যদি ইন কেস সে দিতে না পারে বা তার কোনো অ্যাক্সিডেন্ট হয় বা হুম কিছু হুম। হয়, আমার কাছে এই লেভারেজটা থাকবে যেটা আমি নিয়ে এই নিতে পারবো, এই ব্যাংকের কাছে কোলাটেরালটা আমি ক্লেম করতে কোলাটেরালটা পারবো। থাকবে, এটা লেখা থাকে যে ব্যাংকের কাছে দায়বদ্ধ। সো এটা হুম বাই ডিফল্ট ছেলে মেয়ের কাঁধে আসে না। বাট এখানে আবার কাহিনী আছে, যেহেতু রাফসানও আবার ইন্ডিভিজুয়াল কেউ না, রাফসান ইজ অলসো মেকিং মানি মানে এই হুম। সোসাইটি থেকেই। সো এখানে অনেকে রাফসানকে আলাদা করার চেষ্টা করতে পারে বাপ থেকে, বাট এখানে আসলে আলাদা করা যায় না, যেহেতু রাফসান অলসো মেকিং মানি ফ্রম দ্য সোসাইটি। সো এখানে রাফসানেরও সোসাইটির একটা রেসপন্সিবিলিটি ওইটা তো তৈরি হয়। সোশ্যালিস্ট অ্যাঙ্গেল থেকে, হ্যাঁ, হ্যাঁ। বুঝতেছিস? মানে ওইটা হলো মোরাল হাই গ্রাউন্ড থেকে বা যেটা বলি, বাট লফুল্লি কি আসলে রাফসানের দেয়া লাগবেই? না, ধর না, না, রাফসানের রাফসানের বাবা। রাফসানের কোনো দায়িত্ব নাই এখানে। আই থিঙ্ক রাফসান রাফসানের হ্যাজ নাথিং টু ইন ডু। দ্যাট সেন্স দ্যাট হুম রাফসানের বাপ যদি দিতে পারে না, ওটা যদি রাফসান যদি কোম্পানি ডিরেক্টর হইতো বা রাফসানের যদি কোম্পানির শেয়ার থাকতো বা কিছু একটা, তাহলে ওইটা হয়তো ডিফারেন্ট। বা ওই জমিটা যদি রাফসানের নামে লেখা থাকে তখন জিনিসটা হয়তো ডিফারেন্ট ভাবে হতে পারে। সো যতক্ষণ না ওখানের পর্যন্ত মধ্যে এটা ওর বাপের সাথে ডিল হবে ততক্ষণ এটা বাপের সাথে বাপের ইন্ডিভিজুয়াল। সাথে এটা রাফসানের কোনো ইয়াটিয়া নাই। আম, আচ্ছা, কিন্তু তার আই মানে থিঙ্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বল সাপে বল, তারপর বল। বাট তুই কনক্লুশন দিতে যাবে তার মানে? তার মানে হলো রাফসান যদি অডি কিনে না দিত তাইলে আর কি রাফসানের আর কি প্যারাটা খাইতে হতো না এখন। অডির জায়গায় যদি টয়োটাও কিনে দিত তাহলেও এখন এখন মানে যে সেটা। আমাদের যে সিটিজেন লয়ার ছিল, হুম ওই হুম ছেলেটার কথা 30 মিনিটের আই থিঙ্ক যে বক্তব্যটা দিয়েছে আমার ভালোই লাগছে। হি ওয়াজ ভেরি রেসপেক্টফুল, অনেক সুন্দর সুন্দর করে কথা হুম, বলছে, হুম, অনেক লজিক্যাল কথাবার্তা বলছে। ওর কথা হচ্ছে, ভাই আপনি একটা পাবলিক ফিগার,
তো আপনি হুম পাবলিক ফিগার হিসেবে আপনি আপনার সোর্স অফ ইনকামটাই হচ্ছে পাবলিক ওপিনিয়ন, তাই না? যে মানুষ তোমার হুম ফুড ব্লগিং দেখে সাপোর্ট করবে, তোমার ভিডিও দেখে তোমাকে লাইক দিচ্ছে, সাবস্ক্রাইব করতেছে, ওইটাতে তুমি রেভিনিউ পাচ্ছ। তো তুমি যখন একটা হুম পাবলিক ফিগার, ইউ আর ইনহেরেন্টলি ওপেন টু ইনভেস্টিগেশন, বা তোমাকে পাবলিকের একটা রাইট আছে, তুমি পাবলিক ফিগার দেখি না, ডেমোক্রেসি, পাবলিক একটা রাইট আছে তোমাকে স্ক্রুটিনাইজ করা, তুমি কি করতেছো না করতেছো, তোমাকে যে অনেক মানুষ ফলো করতেছে, তুমি কি আসলে একটা ভালো মানুষ নাকি, তোমার আপব্রিঙ্গিং, তোমার ফ্যামিলি, তোমার ব্যাকগ্রাউন্ড, এভরিথিং, তোমার কন্ট্রিবিউশন টু সোসাইটি কি, তাই না? এটা তুই আর হুম আমি হলে, আমরা সিন্স পাবলিক ফিগার না দেখে আমাদেরকে নিয়ে কেউ মাথা ঘামাবে না। হয়তো আমরা এখন পাবলিক ফিগার বিকজ আমরা অফিসিয়ালি পডকাস্ট করি, বাট সিন্স ও একটা পাবলিক ফিগার, ইটস ওকে টু হুম স্ক্রুটিনাইজ হিম। আমি জিনিসটা কোনোভাবে খারাপ মনে করি না যে একটা একটা সিটিজেন এটা নিয়ে ইয়া করছে, ওকে নিয়ে হাতাহাতি করছে। আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ ব্যাড থিং। অ্যান্ড সেকেন্ড অফ অল, ওর হাতাহাতি কর মানে ওদের যে, হ্যাঁ, ইনভেস্টিগেশন করছে আর কি, হাতাহাতি করছে আবার এটা চুজ ইউর ওয়ার্ড ম্যান, কেয়ারফুলি ম্যান। সরি। এখন হ্যাঁ ওর যে, ওরা যে যে ও একটা কথা বলছে ছেলেটা হুম ইয়াতে এসে, ভিডিওতে এসে, যে ওদের যে একটা লাইফস্টাইল ওর পোর্ট্রে করে, ওয়েস্ট ইন্ড থেকে ইফতার অর্ডার করে, হেলিকপ্টারে করে মাউন্ট এভারেস্টে যায়, গাড়ি গিফট করতেছে, একটা ল্যাভিশ লাইফস্টাইল, তাই না? হুম এগুলা যে হচ্ছে, এটা হচ্ছে মানে, ইট ইট সিমস লাইক, রাফসান কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, ও কিন্তু ওর বাপ মার সাথে থাকে। সো ও যখন হুম একটা ল্যাভিশ লাইফস্টাইল লিড করতে, তার মানে ওর ফ্যামিলিকে একটা ল্যাভিশ লাইফস্টাইল, তার মানে ওর ফ্যামিলি একটা অ্যাক্টিভ ডিসিশন নিছে, হুম ওর ফ্যামিলি অ্যাজ জয়েন্ট, মানে অ্যাজ এ কালেকটিভ, দে টুক এন অ্যাক্টিভ ডিসিশন দ্যাট আমরা এই ল্যাভিশ লাইফস্টাইলটা লিড করব, কিন্তু আমরা ব্যাংকের টাকাটা ফেরত দিব না, তাই না? এখন এটা হয়তো রাফসানের, হয়তো ওর বাপের ডিসিশন হইতে পারে যে, যে আমি, আমার ছেলে তো টাকা কামাচ্ছে, আমার ছেলের টাকা, ছেলে টাকা এনজয় করে, আমি কেন ওর টাকা দিয়ে আমার হুম লোন পরিশোধ করবো? আম, এটা হইতে পারে। বাট এট দ্য এন্ড অফ দ্য বাংলাদেশের কনটেক্সটে কিন্তু বাপের ব্যবসা কিন্তু ছেলেই দেখে, ছেলের ব্যবসা কিন্তু বাপই দেখে, আলটিমেটলি দেশটা মিক্স আর কি, এটার মধ্যে খুব একটা ভেদাভেদ হয় না। না, আবার আমাদের অন্য জায়গায় হতো, তোর বাবা মুক্তিযোদ্ধা থাকলে ছেলে চাকরি পায়, বাবা রাজাকার থাকলে ছেলে চাকরি থেকে বঞ্চিত হয়ে যায়, সো হ্যাঁ, দিস প্র্যাকটিস ইজ গোয়িং অন ফর লং টাইম। it's very well interconnected. So হুম শিওর legally, it's not an illegal decision যে ওরা collectively as a family decide করছে যে আমাদের টাকা থাকার সত্ত্বেও, আমার ছেলের টাকা মানে তো আমার টাকা, ইন দ্যাট সেন্স, বিকজ ওরা একসাথে থাকে, ইটস জয়েন্ট ফান্ড। তো আমরা যদি অ্যাজ এ কালেকটিভ আমাদের ফ্যামিলি টাকা থাকা সত্ত্বেও আমরা লোনটা পরিশোধ করবো না, এটা একটা লিগালি ইটস ওকে, আই থিঙ্ক আ ভ্যালিড হুম ডিসিশন। বাট আমার মোরাল স্ট্যান্ডার্ডসে আই ডোন্ট থিঙ্ক ইটস এ কনসিয়াস ডিসিশন, স্পেসিফিকলি বিকজ আমরা এমন একটা দেশে থাকি যেখানে, আর এই ছেলেটা ওই কথাগুলোই বলছে যে তুই, যেহেতু হ্যাঁ মানে ও একটা মানে লাখ কি, লাখ 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 ফার্মার্সরা অ্যারেস্টেড হচ্ছে ডেইলি বেসিসে, হুম জেলে যাচ্ছে, আত্মহত্যা করতেছে, বিকজ ওরা ওদের ক্ষুদ্র 2 থেকে 5 হাজার থেকে 10 হাজার থেকে পাঁচ বিশ হাজার হাজার টাকা টাকার ঋণ, লোন 10,000 টাকা ঋণ। দিতে পারতেছে না। And farmers are much more important to our economy, but to our society in that sense, than some bankrupt garment exporter, for instance. And farmersদেরকে ওভাবে হুম ট্রিট করা হচ্ছে, ওদের ওদের ব্যাপারে কিন্তু ল কিন্তু খুবই আবার স্ট্রিক্ট। বাট এদিক দিয়ে তো রাফসানের বাবার মতো বড় বড় হুম কনগ্লোমারেটরা, দে আর অ্যাবিউজিং দ্য সিস্টেম টু দ্য ফুল এক্সটেন্ট। আই থিঙ্ক এখানে মানে বললাম তো যে রাফসান কিন্তু মুখ্য বিষয় ছিল না, ওই ছেলেটা একটা কেস স্টাডি তুলে আনার ট্রাই করছে, যে হুম ইমব্যালেন্স অফ মানে এই যে মানির অ্যাক্সেসটা বা মানিতে, মানে দুইটা মানুষ, দুই ধরনের মানুষ, দুই ক্লাসের মানুষ দুইভাবে তাকে এক্স্যাক্টলি, অ্যাটাক করতেছে বিকজ অফ দ্য মানি। এক্স্যাক্টলি। মানে এখানে ব্যাংকিং সিস্টেম এবং আমাদের যে পলিটিক্যাল সিস্টেমের যে ডিসপ্যারিটিটা টুয়ার্ডস জেনারেল পিপল, ওইটাকে ও প্রোটেক্ট করা। কিন্তু হ্যাঁ, রাফসানের কেস স্টাডিটা সে হয়তো ওই সময় মিলে গেছে জিনিসটা এরকমই আর কি। বাট এটা অনেকেই চিন্তা করতেছে যে রাফসানকে পার্সোনালি অ্যাটাক করছে, বাট আই ডোন্ট থিঙ্ক ইট হুম ওয়াজ এ পার্সোনাল না, অ্যাটাক, ইট আর ওয়াজ তুই এ ছেলেটার, সিস্টেমেটিক্যাল। হ্যাঁ, ছেলেটার ট্র্যাক রেকর্ড দেখ, ও কিন্তু বেশ কয়েকবার হি ইজ ভেরি নলেজেবল অ্যাবাউট দিস সাবজেক্ট, ব্যাংক লোনের ব্যাপার আই স্যাপার। থিঙ্ক ল আর নিয়ে পড়ে তাই না ল হি নিয়ে স্টাডিড পড়ছে, আর ওর ঢাকা খুবই ইউনিভার্সিটি ল ওর থেকে। প্যাশনেট একটা স্পিচ ছিল, আমার শুনে অনেক ভালো লাগছে যে, বাট আমি যে চাই যে সে এই ধরনের অ্যাক্টিভিটিস করে যাক, মানে বাংলাদেশে তো ব্যাংক কন্টিনিউ লোনের। করুক, মানে শুধু এক্স্যাক্টলি। রাফসান দা ছোট ভাইয়ের সাথেই না হ্যাঁ, করুক। এখন ও রাফসান, হি ইজ এ সোশ্যাল অন্টারপ্রেনার ইন দ্যাট সেন্স এস ওয়েল, তাই না? ও দেখতেছে সবাই রাফসান নিয়ে কথা বলতেছে, এন্ড ও রাফসানের টপিকটা বা রাফসানের ঠিক আছে, দিস ইজ এ টপ গুড অপরচুনিটি। টপিকটা ইউজ করে, অপরচুনিটিটা করে একটা ডিফারেন্ট সোশ্যাল ইস্যু হাইলাইট করার ট্রাই করছে। আই ডোন্ট থিঙ্ক হি ওয়াজ হুম ব্লেমিং রাফসান, বাট হুম রাফসানের সাপোর্টার, রাফসান তার হেটারই এই ইস্যুটা পেয়ে এমন মানে মাথায় নাচানাচি শুরু করছে, রাফসান এটার রেসপন্স এমন স্টুপিড একটা অ্যান্সার দিচ্ছে যেটা খুবই লজিক্যাল ছিল। রাফসান কিন্তু বলতে পারতো যে হ্যাঁ, দিস ইজ হাউ ইট ইজ, বাট আমার লিগাল, আই এম নট ডুইং এনিথিং লিগালি রং। ও জিনিসটা উল্টা কি করছে, সবাইকে গ্যাস লাইট করা শুরু করছে, স্টার্টেড সেইং বুলশিট, বর্ডারলাইন মিথ্যা কথা বলা শুরু করছে। হ্যাঁ মানে আসলে এট দিস মানে লেভেল, ওর যে লেভেল রাফসানের, আমাদের থেকে তো মনে হয় ছোটই হবে।
ওর উচিত ওর কিছু লিগ্যাল অ্যাডভাইস নেওয়া মানুষজনের সাথে, মানে এরকম কন্টেন্ট বানানোর আগে, বিকজ ইটস নট সাম ফুড দ্যাট ইউ আর জাস্ট রিভিউইং। 4.4 রিভিউ million people are হ্যাঁ watching you, তাই না? It's a huge হ্যাঁ, number. ইটস এ সেন্সিটিভ ইস্যু, মানে নিজের ফ্যামিলিকে জড়ায় ফেলছো, ইউ আর সো, মানে এখানে তোমার সুন্দর ওইভাবে একটা ব্যাখ্যা ছিল যে কি জানিস, যে আমার ব্যাংকের ব্যাখ্যা সাথে করা উচিত। ঠিক আছে, হুম আমি আই কন্ট্যাক্টেড উইথ দ্য ব্যাংক এন্ড আমাদের যেহেতু প্রবলেমটা হুম, নিয়ে একটা ডিসপিউট চলতেছে কোর্টে, আমরা উইল সর্ট ইট আউট, কোর্ট যে ভার্ডিক্ট দিবে কোর্ট যা আমরা রাইট ওইটা দিবে ফলো আমি করব, করবো। সেটাই আমি হুম আই ফলো দ্য রুল অফ ল, শেষ। এখানে এখানে এত ও ব্যাখ্যা করার ওইটাই দরকার নেই, ও ব্যাংক ওইটাই কিভাবে ট্রাই লোন দেয়, করছিল, বাট ও বাট ওইটাই আসলে এটা ট্রাই তো সবাই করছিল। জানে। হি ওয়াজ ট্রাইং টু সে দ্যাট আমরা তো জানি না আমাদের কত টাকা দিতে হবে, আমাদেরকে তো ব্যাংক তো এই যে আমাদেরকে তো বলার কোর্ট স্টাইলটা সমস্যা কোর্ট ছিল। তো আমাদেরকে বলতে হবে হ্যাঁ, আমাদের কত টাকা। তো ওই ছেলেটা পরে বলছে আপনি কি মানে আর ইউ স্টুপিড, মানে হোয়াট ইজ দিস, যে আপনি জানেন না কত টাকা দিতে হবে, আপনি ইন্টারেস্ট কত টাকা অ্যাক্রু হয়েছে ওইটা পরে কথা, বাট আপনার তো একটা বেস অ্যামাউন্ট আছে ওইটা তো কত টাকা বা ওইটা তো জেমিতে ওরা নাকি। আর তারপর নাকি কোভিডের এক্সকিউজ নাও একটু, মানে ওই একটু খেলতে চাইছে মানে যে কোভিড টাইমে আমাদের মানে ফ্যামিলির ব্যবসা খারাপ অবস্থা হয়েছে, বাট ওদের ব্যবসা মানে তোর টাকা লোনের টাকা পরিশোধ করা বন্ধ করছে 2016 থেকে মনে হয়, যে তোর কোভিডের অনেক আগের থেকে। হুম অনেক সায়েন্সই প্রুভ করে অ্যাকর্ডিং টু দিস গাই ইজ দ্যাট রাফসানের ফ্যামিলি ডেলিভারিটলি চোজ নট টু গিভ দ্য মানি ইভেন দো দে হ্যাড দ্য মানি, ওদের টাকাও ছিল, ইন টার্মস অফ হুম অ্যাসেটে কোলাটেরাল ছিল, আর রাফসানের তো ভালো ইনকাম হয়েছে গত বাট 5-6 বছরে। সাফি, বিজনেসে দেখ, বিজনেসম্যানরাও অনেক সময় লুপ, তুই যদি সিস্টেমে লুপ হোলস থাকে, তোর যদি আইনের গতভাবে লুপ হোলস থাকে লোনের ভিতর, তুই ওটাকে ইউজ করলে আই উড নট ডিসরেসপেক্ট ইউ, তুই ওটাকে ইউজ করতে পারিস। কিন্তু কথা হচ্ছে কি এখানে ব্যাংক কিভাবে দীর্ঘদিন ধরে এভাবে শুধু টানতেছে, ব্যাংকের কোনো ইনিশিয়েটিভ আসলে নাই কেন? হাউ আর দে, মানে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে বা তাদের কোনো প্রপার্টি ক্রোক করতেছে না, বাট তাহলে ব্যাংক আসলে করতেছে কি নোটিশ দেওয়াটা ছাড়া? মানে ব্যাংক কেন এটাকে হ্যাঁ দীর্ঘদিন হয়তো ধরে ব্যাংকও ঝুলায় একটু, রাখছে? হয়তো ওর বাবা হয়তো আর্মিতে ছিল দেখে হয়তো ওর বাবার কিছু কিছু কানেকশন আছে মেবি, উনি ওনার কানেকশন ইউজ করে একটু ধর প্রসেসটা একটু স্লো হুম। করাইছে। আই এম শিওর দেয়ার ইজ সাম কাইন্ড অফ আ সোশ্যাল ক্যাপিটাল দ্যাট ওয়াজ ইউজড, এটা নিয়ে কোনো কোনো ইয়া নাই। বাট আমি তোর বাট সাথে হ্যাঁ, ডিসএগ্রি দিন করবো। শেষে আই কোনটা? উডেন্ট সে দ্যাট তুই তুই লুপহোল ইউজ করছস দেখেই আহ, মানে না তুই, না তুই এখানে দুইটা অ্যাঙ্গেল আছে, তুই বিজনেসম্যান, তুই আমেরিকাতেও কিন্তু অনেক জায়গায় ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বা ট্যাক্স কমানোর জন্য অনেক অনেক ভাবে, ইভেন আমাদের দেশেও কিন্তু এক্সিস্ট করে। আমি বলতেছি না এটা মোরাল বা এথিক্যাল গ্রাউন্ডে অনেক, মানে এটা না, বাট তোকে তো চিন্তা করতে হবে একজন বিজনেসম্যান বা সোসাইটিতে যে বিজনেস করতেছে ওর অনেক চিন্তা ভাবনা থাকবে। এখন তুমি তাকে কতটুকু রুম দিচ্ছ, তুমি তাকে কতটুকু জায়গা দিচ্ছ ওটাকে ব্যবহার করো, সেটা তো তোমার উপরে ডিপেন্ড করে। এখন ব্যাংকের যদি এরকম কোনো লুপ হোল সে ইউজ করে থাকে সেটা প্রবলেম না, হুম বাট ব্যাংক যদি ডিফল্টার হিসেবে ঘোষণা দেয় বা অলরেডি এটা কোর্টের কাছে পাঠায়, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। আমি ওইটা হ্যাঁ, বলতেছি। বাট সালমান এফ ওই রহমানের তো, সালমান এফ রহমানের যত ইনকাম আছে সেটা তো সে নিজেই ব্যাখ্যা করছে, যেগুলো তার মানে দেখা যাচ্ছে কোম্পানি থেকে পে হয়, মানে এটা মানে সিস্টেমটা যে তার নিজের কোনো স্যালারি নাই, হ্যাঁ, বাট এভরিথিং সবকিছু এটা কোম্পানি তো পে একটা করে, জাস্ট লাইক, লুপহোলই, হ্যাঁ। এটা এটা একটা একটা লুপ লুপ হোলস না না? না, ওই আই হুম আন্ডারস্ট্যান্ড সিস্টেমের, বাট এটা বড় বড় ওই ছেলে বিলিয়নিয়াররা ইউজ করে এই ওই লুপহোল। ছেলেটার এটাই তো কথা যে আলটিমেটলি হুম যারা পাওয়ারে থাকে, যাদের টাকা পয়সা আছে, যাদের এডুকেশন আছে, হ্যাঁ, দে নো ওর দ্য মেসেজ সিস্টেম এটাই। ইনসাইড আউট হুম টু ম্যানিপুলেট দ্য সিস্টেম ইন আ ওয়ে দ্যাট প্রোটেক্টস দেম বা সার্ভস দ্য ইন্টারেস্ট, হুম বাট বাট পুয়ার পিপল ডোন্ট নো হাউ টু ডু দ্যাট, মানে হুইচ একটা ইজ ওয়াই। দেশের অর্থনীতিতে আসলে সবার কন্ট্রিবিউট করতে গেলে সবাইকে মানির অ্যাক্সেসটাও দিতে হবে। তুমি শুধু অ্যাবসলিউটলি। সিলেক্টিভ মানুষকে মানির অ্যাক্সেস দিবা আর মানুষ লোন নিতে পারবে না, বা লোন নিতে গেলে তার বাড়ি গাড়ি জমি বাট দেখাইতে হবে, বাট হ্যাঁ, তাকে সুযোগ নাই কোনো। সোশ্যাল কস্ট আছে না, তুই যখন একটা লোন দিচ্ছস না, রাফসানের বাবা যখন লোন দিচ্ছে না, ওই লোনটা কিন্তু একটা ক্ষুদ্র একটা মানে স্মল এন্ড মিডিয়াম অন্টারপ্রেনারের কাছে যেতে পারতো অ্যাকচুয়াল। তোর আলটিমেটলি ইকোনমি গ্রো হয় কিন্তু তোর যখন হুম ইকোনমির যে ক্যাপিটাল গুলো আছে আলটিমেটলি ওয়েন ইটস ইউজড বা ডিরেক্টেড টুয়ার্ডস দ্য মোস্ট এফিশিয়েন্ট বিজনেসেস বা দ্য মোস্ট এফিশিয়েন্ট ইকোনমিক মেশিনস, এটাই খেলা, তোর ইকোনমি গ্রো করার এটাই খেলা, যে তুই হুম ক্যাপিটালটা কোন কোন জায়গায় ইনভেস্ট করতেছস, কোন কোন বিজনেসে কোন কোন সোশ্যাল সেক্টর ইনভেস্ট করতেছস, যেখানে তোর সবচেয়ে বেশি রিটার্ন জেনারেট হবে। এখন এখানে যখন আমাদের লাখ লাখ কোটি টাকা তোর লিটারালি মানে কি বলবো ফেক বিজনেসেসে চলে যাচ্ছে, লাখ লাখ কোটি টাকা যখন আহ মানুষের জমানো টাকায় যখন ইউজ করা হচ্ছে তোর মানি লন্ডারিং এর জন্য, আর এভাবে রাফসানের বাবার মতো হুম মানুষরা নিয়ে দিচ্ছে না ইভেন দো দে হ্যাভ দ্য মানি। তো আজকে দেখলাম বাংলাদেশ ব্যাংকের কিছু স্টাফ তারা আমেরিকা যাচ্ছে ডলার আনতে, বাট তাদের পিছনে প্রায় 50 লাখ ডলারের মতো খরচ আছে মেবি, আই এম নট শিওর অ্যাবাউট দ্য নাম্বার, বাট অলমোস্ট পার পার্সন 13,000 14,000 ডলার খরচ হবে। মানে এরা একটা সিস্টেম করতে যাচ্ছে যে ফরেন রেমিটেন্স রাখতে পারবা, তোমাকে ওই যে একটা বেনিফিটস দিবে আর কি ডলার, এটা একটা ভালো হুম স্ট্র্যাটেজি ফ্রম ইকোনমিক পার্সপেক্টিভ, যে তুমি প্রবাসীদেরকে ডলারে ইনভেস্ট করতে বলো ব্যাংকে, তারা একটা প্রফিট দিবে 8% 10%।
বাট এটার জন্য নাকি তাদের পিছনেই আবার মানে হাজার হাজার ডলার খরচ হবে। এই যে 16 জন না 17 জন যাবে নিউ হুম ইয়র্কে প্রোগ্রাম করবে, মানে এদের নাস্তা খরচ, এদের হোটেল খরচ সবকিছু মিলায় তাদের পিছনেই খরচ আছে হুম একটা বিশাল অ্যামাউন্ট অফ ডলার। হুম অথচ একটা ব্যবসায়ীর 5,000 টাকা সে পে করবে, ইম্পোর্ট করতেছে প্রোডাক্ট, আর একটা দেশে পে করতে হবে, এলসি করতে হবে, সে কিভাবে বোঝাবে? তখন তো সে হুন্ডির চ্যানেল বেছে নেয়, তখনই তো সে রাষ্ট্র টাকাগুলো হারায়। তো এর জন্য তো দায়ী পলিটিক্যাল সিস্টেমটা সম্পূর্ণভাবে, যে সুবিধা দিতে দিতে আমি মানে নর্মালি সবসময় বলি আওয়ামী লীগ লাস্ট 10 ইয়ার্স বা 15 ইয়ার্সে কোনোভাবেই ব্যাংকিং খাতকে থামাইতে পারে না। এই ব্যাংকিং খাতের পিছনে যে রাঘব বলরা, বা এটা দেখা যাবে যে এরাও আওয়ামী লীগের ছত্রছায়ায় এরা এইভাবে পাওয়ারফুল হয়েছে বা এইভাবে মানিগুলো সরাইছে। তো এটার জন্য সাফার করতে হবে, আমাদের লোন শোধ করতে হচ্ছে, অনেকগুলো বড় বড় হুম লোন, হুম। যেহেতু মেগা প্রজেক্ট হয়েছে দেশে এই আচ্ছা মুহূর্তে, লিকুইডিটি ওই ক্রাইসিস। এই যে কিছুদিন আগে ইন্ডিপেন্ডেন্ট হয়ে মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যে মানে এমপি হইলো, ওই যে সোশ্যাল মিডিয়া স্টারটা টাকলাটা, ওর নাম আচ্ছা, কি জানি, ব্যারিস্টার, কার কথা বলতেছো আমি জানি না। ব্যারিস্টার সুমন? ব্যারিস্টার সুমন। সাইদুর ও রহমান সুমন। ও ও কতটুকু ক্রিটিক্যাল হচ্ছে এসব ব্যাপারে, ব্যাংক ব্যাপারে কথাবার্তা বলতেছে, আমি শুনছস হ্যাঁ কিছু? দেখলাম সুমন, ব্যারিস্টার সুমনকে আমি ওনার কয়েকটা বক্তব্য দেখলাম পার্লামেন্টে, মোটামুটি ক্রিটিক্যাল হওয়ার ট্রাই করতেছে। বাট দেন এগেইন সে হয়তো চেষ্টা করতেছে সিস্টেমের ভিতর থেকে সিস্টেমকে চেঞ্জ করার, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট বাংলাদেশে। বাট অ্যাটলিস্ট সামওয়ান ইজ টকিং, এটা ভালো লাগতেছে যে কেউ না কেউ কথা বলতেছে ডিরেক্টলি। কিন্তু উনি সাবেক পুলিশ আইজিপি যে ছিল তাকে চার্জ হুম করতেছে, বা বিভিন্ন লোকজনকে উনি ডিরেক্ট বলতেছে যে হুম এরকম মানে এরা তো করাপশন করছে বা টাকাগুলো কই, বা দুদকের আইনজীবীরা বা দুদকের যারা ইনভেস্টিগেটর তারাও করাপ্টেড। মানে দেখা যাচ্ছে যে অ্যান্টি কারাপশন কমিটিতে যে তোকে তোকে নিয়ে যে তদন্ত করবে, দ্যাট গাই ইজ অলসো করাপ্টেড। মানে পুরো সিস্টেম ইজ করাপ্টেড ইটসেলফ। সো এখন ব্যাপারটা যে সুদখোর। কি হয়েছে, আমি অনেক সচিবদেরকে চিনতাম আর কি এক এক সময়, এখন তার যোগাযোগ নাই, মানে যাদের সাথে পরিচয় হয়েছে বা আমি ব্যক্তিগতভাবে তাদের সোশ্যাল মিডিয়ায় এখন যদি দেখি সাবেক হয়ে গেছে তারা, ওই প্রত্যেকেই কেউ মন্ট ব্ল্যাঙ্কে ঘুরে বেড়াচ্ছে, কেউ ইন্টারলাকেন সুইজারল্যান্ডে, কেউ ইবিজাতে ঘুরে বেড়াচ্ছে, মানে দে হ্যাভিং এ ল্যাভিশ লাইফ। তাহলে মানিগুলো আসছে কোত্থেকে? এরকম সিস্টেমকে বিভিন্নভাবে ইউজ করে জনগণকে মানির অ্যাক্সেসটা দেয় নাই, বাংলা কথা। হুম যদি মানির অ্যাক্সেস পাবলিককে দিত, যে আমার একটা কৃষক 5 লাখ টাকা লোন নিয়ে চাষবাসে করতে পারবে তার মিনিমাম মানে কোলাটারালে, তাহলে দেখা যাচ্ছে অর্থনীতিটা চেঞ্জ হতো। বাট পলিটিক্যাল পার্টিস মানে চুজ করছে রাদার গিভ ইট টু দ্য রাঘব বোয়ালকে, যারা এই হুম হুম টেকনোলজিতে এসে বিজনেসটাকে এক্সেলারেটও করতে পারতেছে না, রাদার দে জাস্ট মানে লুটিং দ্য মানি। মানি হুম লুট করে আরেক দেশে নিয়ে যাচ্ছে, বিজনেসটাকে যে এখন অন্য লেভেলে নিবে তাদের জেনারেশন ইজ, আই ডোন্ট থিঙ্ক ইজ কম্পিটেন্ট এনাফ। হুম সো তারা কি করতেছে, এই টাকা চুরি মানে নিয়ে জাস্ট ফেটে যাওয়ার ধান্দায় আছে সবাই দেশ থেকে। টরন্টোতে কত বাড়ি, মালয়েশিয়াতে কত সেকেন্ড হোম, মিলিয়ন মিলিয়ন ডলার গুলা, অথচ মালয়েশিয়া ব্যবহার করতেছে আমাদের টাকাগুলোকে হোল্ড করে সেকেন্ড হোম দিয়ে। তোমার সেকেন্ড হোম কেন লাগবে? তুমি থাকো বাংলাদেশে, ওই দেশে সেকেন্ড হোম তোমার মিলিয়ন ডলারের এখন। তো এইগুলা, এগুলা দেখার কেউ নাই, কিন্তু এগুলো আমরা সাফার করা শুরু করবো খুব দ্রুত আই থিঙ্ক। দ্রব্যমূল্যের Sure. বাজারে খুবই খারাপ অবস্থা, প্রত্যেকটা জিনিসের যে দাম, মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে একটা জিনিস কিনতে, কোনো কম নাই। কোথাও কি করবে, পুরো ইকোনমি তো সাফার করতেছে। হুম এটাই হয় আলটিমেটলি। তো সবকিছুর কনসিকুয়েন্সেস তো লোয়েস্ট সেগমেন্টস অফ সোসাইটিদেরকে ফেস করতে হয় ফুড চেইনের আলটিমেটলি। সবচেয়ে নিচে যারা আছে ওরা সবচেয়ে হুম সাফার করবে। দ্যাটস তুই দা। আমাকে বলতেছিল যে বাংলাদেশে ফ্রিল্যান্সিং ও নাকি নাম্বারিং এ আমরা অনেক পিছনে চলে যাচ্ছি দিন দিন। ও আচ্ছা, আমি ওই দিন তাই একটা নাকি? একজন পোস্ট করছে ফেসবুকে, পরে আমি দেখলামও একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে, ইউএস বেসড একটা স্ট্যাটিস্টিক্স। ওখানে বলছে যে ফ্রিল্যান্সিং এ মানে গত বেশ কয়েক বছরে মানে এরকম ছিল যে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা মানে নাম্বারের দিক থেকে সেকেন্ড পজিশনে আছে সারা ওয়ার্ল্ডে। সো ওইটা এখন 29 নম্বরে আছে, আর 28 নম্বরে আছে পাকিস্তান। তো এখন আর সেকেন্ডে আছে এখন ইন্ডিয়া, আর ফার্স্ট ইউএসএ আর কি। সো ওই যে পোস্টটা করেছেন ফেসবুকে, উনি লিখছে যে আমরা মানে বিভিন্ন জায়গায় আগে বাংলাদেশের ফ্রিল্যান্সিং কমিউনিটি নিয়ে গর্ব করে বলতাম যে আমরা এখন সেকেন্ড পজিশনে আছি, কিন্তু লাস্ট রিসেন্ট ফিউ ইয়ার্সে আসলে অনেকগুলা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে কোভিডের পরে, এবং এআই অনেক প্রোগ্রেস করছে, এবং অনেক কিছু এখন আসলে বেসিক যেসব নলেজ যেগুলো আমরা সার্ভিস দিতাম ফ্রিল্যান্সার যারা দিত, এগুলো সব রিপ্লেস হয়ে গেছে, রেপ্লিকেট হয়ে গেছে এআই দ্বারা। সো অ্যাকচুয়ালি আমরা যুগের সাথে তাল মিলায়ে যে নিজেদের মানে স্কিলটাকে আপগ্রেডেড রাখবো, এই জিনিসটা আমরা করতে পারি নাই, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এখন সার্ভে বলতেছে যে বাংলাদেশ আগে সেকেন্ড পজিশনে ছিল ফ্রিল্যান্সার এক্সপোর্টে, সেটা এখন 29 নম্বরে। সো হুইচ হায় ইজ হায়। ভেরি স্যাড যে আমরা এখন ওইদিকেও পিছিয়ে যাচ্ছি।
বাট সারপ্রাইজিংলি ইন্ডিয়া স্টিল সেকেন্ডে আছে, বাট ইন্ডিয়ার পপুলেশন মানে 100 কোটি, সো 150 কোটি। ইন্ডিয়া তো সিস্টেমাটাইজড সার্ভিস দেয় দোস্ত। সিস্টেমাটাইজড, হ্যাঁ হ্যাঁ। আমাদের মতো ওরা পুরো মানে মানে সার্ভিসের ভ্যালু চেনের মধ্যে আমাদের মতো একদম লোয়েস্ট ভ্যালুটা, হুম। লোয়েস্ট ভ্যালু সার্ভিসটা দেয় না, ওরা অনেক সফিস্টিকেটেড সার্ভিস দেয়। আর ওদের তো পুরো ইন্ডাস্ট্রিজ আছে, মানে পুরা। ওরা হ্যাঁ হ্যাঁ, অনেক অবশ্যই। আগে থেকে এজেন্সি দে সিস্টেমে চলে কম্পিটিং গেছে। উইথ ইউএস নাও, মানে হ্যাঁ, আইটি মানে টেক সেক্টরে। মানে ফর সো ইনস্টেন্স কোনো একটা কোম্পানি, আমেরিকান কোম্পানি যদি কোনো একটা ওয়েবসাইট বানাইতে চায়, হুম ওরা একটা কোম্পানির কাছে সব সার্ভিস পাবে। একটা হুম কোম্পানির একটা ফ্রিল্যান্সার তোকে ওয়েবসাইট ডিজাইন করে দেবে, আরেকজন ওয়েবসাইট ডেভেলপ করে দিবে, আরেকজন ওয়েবসাইট হুম মার্কেটিং করে দিবে, মার্কেটিং করে দিবে, হ্যাঁ, এটা এসইও করে ইন্টিগ্রেশন দিবে। করে দিবে। মানে পুরা পুরো ইকোসিস্টেম ওয়াইড সার্ভিস আছে, আর অনেক সফিস্টিকেটেড। বিকজ তোর ইন্ডিয়ার অনেক বছরের মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট এটাতে, তোর 1980s এর সিস্টেম্যাটিক। থেকে investment। এটা হুম আমাদের মাথায়, আমাদের জিনিসটা পুরো অর্গানিকলি হয়েছে। আই ডোন্ট থিঙ্ক আমাদের সরকার থেকে, গভর্নমেন্ট থেকে কোনো হুম। একটা সিস্টেম্যাটিক আমরা হচ্ছে মানে ভিশনারি মাঝে মাঝে আর ইনভেস্টমেন্ট। কি লেগে যায়, মানে কপালে কিছু থাকে তখন আর কি এটা গভর্নমেন্ট ক্রেডিট নিয়ে ট্রাই করে, বাট আসলে এটা কোনো হ্যাঁ, সিস্টেমেটিক কিছু না, কোনো আসে আবার হ্যাঁ, সিস্টেমেটিক হারায় যায়। আর এভলিউশন মানে যুগের সাথে মানে তাল মিলায় যদি এভলিউশন না হয়, তাহলে তো আসলে ইউ ক্যানট সার্ভাইভ ইন দিস ফাস্ট পেস টেক ওয়ার্ল্ড, তাই না? হুম, যেটা আমাদের সমস্যাটা হয়েছে, আমাদের কমিউনিকেশন, মানে লাস্ট পডকাস্টে তো আমরা এটা নিয়ে অনেক কথা বলছি, কমিউনিকেশনের অবস্থা অনেক খারাপ। আমাদের স্কিল, আমরা মনে করি যে একবার একটা জিনিস শিখে ফেলছি, ওয়ার্ডপ্রেস শিখে ফেলছি বা একটু প্রোগ্রামিং শিখে ফেলছি, দ্যাটস হয়ে ইট। গেছে। হ্যাঁ, ওই একবার শেখার পরে যে চেঞ্জ লগে আরো হাজারটা আপডেট আসছে, হাজারটা নিউ জিনিস আসছে, যে ব্লগস পড়ে বা বিভিন্ন নিউ নিউ নিউজ পড়ে বা নিউজ লেটার পড়ে পড়ে যে সিস্টেমকে আপগ্রেডেড রাখতে হয়, সো হুম, এগুলো আর কি মানে আমরা করা করতে হয় না। পারি না আর কি। হুম, যাই হোক, আই হোপ উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং আমরা আস্তে আস্তে নিজেদেরকে বেটার করি। যারা শুনতেছেন পডকাস্ট, তারা নিজেদের স্কিলটাকে, যারা টেক ওয়ার্ল্ডে অ্যাটলিস্ট আছেন, নিজেদের স্কিলগুলো একটু আপগ্রেড করুন, এবং মানে রিসেন্ট নিউজ লেটার, ব্লগস, নিউজ, এগুলো নিয়ে নিজেদেরকে আপগ্রেড রাখুন আর কি। নাহলে কিন্তু ঝরে যাইতে হবে, মানে এআই ইজ ফার মোর পাওয়ারফুল নাও, অ্যান্ড ইউ হ্যাভ টু, মানে ওইটা একটা ড্রাগনের মতো, সো ইউ হ্যাভ টু নো হাউ টু রাইড ইট, নাহলে ধ্বংস করে দিয়ে চলে যাবে আর কি। দিস ইজ দ্য প্রবলেম। সেটাই। অলরাইট গাইস, তাহলে আমরা এখানেই শেষ করি আজকের পডকাস্ট। হুম। অনেক কিছু নিয়ে ওকে। আলোচনা করছি, সবাই একটু ওপেন মাইন্ডে দেখবেন। আমাদের তো অনেকদিন পরে পডকাস্ট করলাম আমরা, তাই না? আমরা এখন আর আগের মতো রেগুলার করা হয় না, বাট হোপফুলি আমরা আরো বেশি ফ্রিকুয়েন্ট হওয়ার ট্রাই করবো। হুম, হুম, আমার মতে ঠিক আছে আমাদের ফ্রিকোয়েন্সি, বিকজ বেশি ঘন হ্যাঁ, ঘন এটা কথা ট্রু। বলার থেকে ভ্যালু অ্যাড করে কথা বলা ইটস বেটার। উই টকড অ্যাবাউট বা কোনো একটা গভর্নমেন্ট সিচুয়েশনটাকে ইম্পর্টেন্ট বোঝানো স্টাফ। আর কি বিভিন্নভাবে, হ্যাঁ, সেটাই। এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। পডকাস্টে এসে তারপর কোনো টপিক না পেয়ে কথা, মানে র্যান্ডম কথা বলার থেকে আই থিঙ্ক দিস ইজ বেটার। জানাবেন আপনারাও যে ইফ দিস ইজ বেটার অর নট। আর লাস্ট পর্যন্ত যদি শুনে থাকেন পডকাস্টটা, তাহলে কমেন্টে লিখবেন হেলিকপ্টার। ওকে।